মায়াপুরে বাজে শঙ্খধ্বনি, পবিত্র ধ্বনি শুনে মনের মায়া চলে যায়। ভালোবাসার চিরন্তন আলো, শ্রীচৈতন্যের চরণে পৃথিবী সবার ভালোবাসা পায়। নদী মিষ্টি সুরে গান গায়, পাহাড়ে স্নিগ্ধ বাতাসের ভ্রমণ, মায়াপুরে চিত্ত আনন্দে ভরে। সত্য, প্রেম, শান্তি পাওয়া যায় যেন সঠিক দিশারায়। এই কবিতায় মায়াপুরের অপার সৌন্দর্য এবং আধ্যাত্মিক মহিমার কিছুটা বর্ণনা করা হয়েছে। আশা করি আপনারাও আজকের এই ভিডিওটির মাধ্যমে মায়াপুরের এক অনন্য যাত্রায় অংশগ্রহণ করবেন। নমস্কার প্রিয় দর্শকগণ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি আজকের এই বিশেষ ভিডিওটির মাধ্যমে আপনাদের নিয়ে যেতে চাই বিশ্বের এক বিশেষ স্থানে, মায়াপুরে। মায়াপুর, যেখানে শান্তি, ভালোবাসা এবং ধর্মীয় অনুভূতি এক নতুন মাত্রা পায়। এখানে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর পবিত্র স্থান এবং এটি সারা বিশ্বে ভক্তদের জন্য এক অপরূপ আধ্যাত্মিক কেন্দ্র। আজকের এই ভিডিওতে আমরা মায়াপুরের ঐতিহ্য, ইতিহাস এবং এর সাংস্কৃতিক গুরুত্ব নিয়ে আলোচনা করব। শুভ সকাল সবাইকে। আজকে আরেকটা নতুন দিন। আজকে আমাদের দ্বিতীয় দিন ইসকন মায়াপুরে। তো এখন বাজে সকাল 7টা। আমরা সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে গেছি ঘুম থেকে। ভেবেছিলাম সকালে উঠে যদি মন্দিরে একটু দেখে আসতে পারি, তো এখন মন্দিরের দিকেই যাচ্ছি। তার আগে একটু সকালবেলা চাটা খেয়ে নেব। আমার পেছনে আছে ভামসি ভবন। এগুলো যারা লাইফ প্যাট্রন তাদের জন্যই বুকিং করা যায়। তো এখন একটু যাই, সকালবেলা একটু চাটা খেয়ে নিই। চাটা খেয়ে মন্দিরের দিকে যাব। বাবা কালকে সন্ধ্যেবেলা ঢুকতে পারেনি, তো বাবাকে নিয়ে এখন যাচ্ছি মন্দিরের দিকে। সকালবেলা আমার পেছনে যে নতুন চন্দ্রোদয় মন্দির তৈরি হচ্ছে ওটাও আছে, আপনাদেরকে একটু দেখাই। সকালবেলা চন্দ্রোদয় মন্দিরটা দূর থেকে আছি, সামনেও যাওয়ার চেষ্টা করবো একটু পরে। তো দেখতে থাকুন। যেমনটি আপনাদেরকে বললাম, সকালবেলা উঠে আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম মন্দির দর্শনের উদ্দেশ্যে। আপনাদের জানিয়ে রাখি, এই ইসকন চত্বরের ভেতরেই রয়েছে অনেক খাওয়ার দোকান, তাই আমরা সকালবেলা বেরিয়ে সেখানে চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম এবং রওনা দিয়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। সকালবেলা এই ইসকন চত্বরে ছিল এক আলাদাই প্রাকৃতিক সৌন্দর্য, যা অনুভব করে মনে অনেকটা শান্তি পেয়েছিলাম। তাই আপনাদের জন্য মন্দিরের সংলগ্ন এরিয়ার কিছু দৃশ্য তুলে ধরলাম। ইস্কনে মূল মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা বা মোবাইল নিয়ে ঢোকার অনুমতি ছিল না, তাই বাইরে থেকেই যতটা পারলাম আপনাদেরকে মন্দিরের যে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মূর্তি তুলে ধরলাম। প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে হঠাৎ কানে এলো কিছু কৃষ্ণ ভক্তের সুরেলা কণ্ঠে কৃষ্ণ নাম। আসুন আপনাদেরকেও এই কৃষ্ণ নাম শোনাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ। এখন আমি দাঁড়িয়ে আছি পৃথিবীর সব থেকে বড় মন্দির, যেটি হচ্ছে মায়াপুরের নতুন চন্দ্রোদয় মন্দির। এটা এখনো কনস্ট্রাকশন ফেজে আছে তার সামনে। তো মন্দিরে এখন প্রবেশ নিষেধ। এখানে লেখা আছে সকাল 12টায় একবার এবং বিকেল
4:30 একবার প্রবেশ দেয় এবং শুধুমাত্র যারা মন্দিরের জন্য ডোনেশন করবেন বা করেছেন তাদেরকেই এই নতুন মন্দিরে প্রবেশ করার অনুমতি আছে, তাছাড়া নয়। এবং বাকি সময় যেহেতু কনস্ট্রাকশন হয়, ডিউ টু সেফটি ফিচার সবারকে অ্যালাউ করাটা আই থিঙ্ক একটু অসুবিধে হয়ে যেতে পারে, তাই জন্যে সবাইকে এখানে অ্যালাউ করে না। তো দেখছি কি হয়, আমরা যেতে পারি কি পারি না। যদি যেতে পারি আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব, আর যদি না যেতে পারি তার জন্য বাইরের থেকে আপনাদের আমি এই নতুন চন্দ্রোদয় মন্দিরের কিছু শর্টস তুলে রাখলাম, যেগুলি আপনাদেরকে আমি শেয়ার করব। তো এই ভিডিওতে আগে কি হচ্ছে আপনারা দেখতে থাকুন। এই মন্দিরটি বিশ্বের সবচেয়ে বড় হিন্দু মন্দির হিসেবে পরিগণিত হওয়ার পথে একটি বিশাল প্রকল্প। এটি 560 ফুট উচ্চতা এবং প্রায় 12 একর জায়গা জুড়ে বিস্তৃত হবে। মন্দিরের মূল আকর্ষণ হল এর বিশাল আর্কিটেকচার, যা একদিকে আধুনিক নির্মাণ শৈলীর এবং অন্যদিকে প্রাচীন হিন্দু মন্দির নির্মাণের ঐতিহ্যের এক চমৎকার সংমিশ্রণ। এই মন্দিরের নির্মাণ কাজ এখনো চলমান, তবে এটি ইতিমধ্যেই বিশ্বের অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে সুন্দর হিন্দু মন্দির হিসেবে পরিচিতি লাভ করেছে। তো এখন বাজে সকাল 10টা। তো আমরা স্নান টান করে রেডি হয়ে বেরিয়েছি। মা মূর্তির দর্শন করতে পারেনি কালকে, তো মাকে মূর্তির দর্শন আমরা করালাম সকালবেলা। এখন ফাঁকাই আছে, সুন্দরভাবে মা মন্দির দর্শন করে নিতে পারলো। তারপর আমরা প্রদীপ দিয়ে ভেতরে প্রদীপ সব কিছুই দেখালাম। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, আমি বাইরে থেকে বেরিয়ে এখন ব্লগিং করছি। তাবুও সকালবেলা সুন্দরভাবে স্নান টান করে ভেতরে গিয়ে প্রদীপ দিয়ে ঠাকুরকে দেখালো, পুজো টুজো করলো। তো তাবুকে জিজ্ঞেস করি ওর কেরম লাগলো মন্দিরের ভেতরে। খুব সুন্দর লেগেছে আজকের এক্সপিরিয়েন্স। কালকেও এসেছিলাম, এসে মন্দিরে দর্শন করেছিলাম, কিন্তু খুব ভিড় ছিল, ভালোভাবে সেভাবে দর্শন পাইনি। তাই জন্য সকালবেলা এসেছি, এসে দর্শন করেছি, প্রদীপ দেখিয়েছি। এখানে প্রদীপ নিতে গেলে বাইরে টোকেন কাউন্টার আছে, সেখানে টোকেন নিতে হবে এবং তারপরে গিয়ে প্রদীপ আপনি নিতে পারবেন এবং চারিদিকে সব জায়গায় আপনি প্রদীপ দেখাতে পারেন। খুব সুন্দর একটা অদ্ভুত একটা মনে একটা শান্তি লাগছে, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। আর আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই যে এখানে কোনো যেটা আমি জানতাম না, যেটাতে আমার খুব অসুবিধা হয়েছে, সেখানে কোনো স্লিভলেস বা কোনো শর্টস এসব কিছু অ্যালাউড নয়। তো কাইন্ডলি আপনারা যখন আসবেন তখন সেইভাবে নিজের ক্লোদিং নিয়ে আসবেন, তাতে এসে আপনারা এখানে অসুবিধা না পড়েন। এখানে দেখুন মন্দিরের প্রসাদের লাইন, এখানে ফ্রি অন্নদান হচ্ছে। লাইনটা দেখুন, কাল সন্ধ্যেবেলাও দেখেছিলাম এখানে লাইন ছিল ভালোই। এখন সকালবেলা একটু আগে আরম্ভ হলো, আমরাও খেয়েছি এখানে লাইনে দাঁড়িয়ে। এই হচ্ছে ফ্রি অন্নদানের লাইন। এটা হচ্ছে ঠিক মন্দির থেকে বেরিয়েই ফ্রি প্রসাদের যে লাইন, খিচুড়ি প্রসাদ, তার লাইন। তো আমরা এখন ব্রেকফাস্টের জন্য গোবিন্দাস বলে একটা রেস্টুরেন্ট আছে ইস্কনের ভেতরেই, তো ওখানে ব্রেকফাস্ট করতে এলাম। এখানে পরোটা, পুরি, ধোসা, ইডলি সব কিছুই পাওয়া যায়। তো আমরা এখন ধোসা আর আলু পরাঠা অর্ডার দিয়েছি। তো আমরা ব্রেকফাস্টটা করি। আর এখানেই হচ্ছে, এখান দিয়ে আরেকটা গেট হচ্ছে আপনার ইস্কন যে মেন চন্দ্রনারায়ণ মন্দিরের যে আরেকটা গেট আছে। তো আমরা এখন বাইরে বেরিয়ে যাব। আমাদের 10টার সময় টোটো বাইরে বলা ছিল। তো ইস্কনের ভেতরে না, আমরা এখন ইস্কনের বাইরে মায়াপুরে কি কি দর্শনীয় স্থান আছে সেগুলো ঘুরে ঘুরে দেখব। তো কি কি দেখছি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আশা করি আপনাদের এই ভিডিওটিও ভালো লাগবে। ইস্কন থেকে বেরিয়ে প্রথমে আমরা চলে গেছিলাম শিবডোবা নামে খ্যাত মন্দিরে। এই শিবডোবায় কথিত আছে এখানে একসময় শিব নিজে আসতেন
এবং ভক্তদের শরণাগত হতেন। এরপর আমরা চলে গেছিলাম মায়াপুর সারস্বত গৌরিয়া শর্মন আশ্রমে। এই আশ্রম মায়াপুরের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান, যা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর শিষ্যদের দ্বারা প্রতিষ্ঠিত। তো আমরা এখন আছি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। এখানে কোনো মন্দিরেই ভেতরে ফটোগ্রাফি কিচ্ছু অ্যালাউ নেই, আমি বাইরে থেকে জাস্ট লুকিয়ে লুকিয়ে করছি। মন্দিরের ভিডিওটা আমি আপনাদের সাথে ব্যাক ক্যামেরায় শেয়ার করছি। হ্যাঁ, এই সেই স্থান যেখানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু 1486 সালে মায়াপুরে জন্মগ্রহণ করেন এবং তিনি বৈষ্ণব ধর্মের প্রচারক ছিলেন। তার জীবনের মূল উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে ভগবান কৃষ্ণের নামের জপ এবং সংকীর্তন দ্বারা আধ্যাত্মিকতা প্রতিষ্ঠা করা। তিনি হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ প্রচলন করেন এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্মের মূল প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। এরপর আমরা চলে গেছিলাম শ্রীবাস ঠাকুরের বাড়িতে, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার শিষ্যরা প্রথমবারের মতো নাম সংকীর্তন শুরু করেছিলেন। এরপর আমরা চলে গেছিলাম শ্রী চৈতন্য মঠে। শ্রী চৈতন্য মঠ মায়াপুর গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের আদর্শ ও শিক্ষা প্রচারের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। মায়াপুরে অবস্থিত এই মঠটি শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তদের জন্য আধ্যাত্মিক শিক্ষা, নাম সংকীর্তন এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্মের চর্চার মূল কেন্দ্র। শ্রী চৈতন্য মঠটি প্রতিষ্ঠা করেন শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপদ। মঠে ভক্তরা প্রতিদিন নাম সংকীর্তন, পুজো এবং শাস্ত্র আলোচনা করেন। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন দর্শন ও উপদেশ অনুসরণ করা হয়, যা ভক্তদের আধ্যাত্মিক উন্নতি ও শান্তি প্রদান করে। এই চৈতন্য মঠে প্রবেশ করলে আপনারা বৃন্দাবনের কিছুটা ছোঁয়া পাবেন, যেখানে রয়েছে তমাল গাছ, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড এবং আরো অনেক মন্দির। এখন আমরা আছি ভক্ত চাঁদ কাজীর সমাধিতে। এই গাছটি 500 বছর প্লাসের বয়সী একটি গাছ। এই সমাধির অনেক ইতিহাস আছে, সেই ইতিহাসও আমি আপনাদেরকে বলবো, তার জন্য এই ভিডিওটিকে দেখতে থাকুন। কথিত আছে এই কলিযুগে চাঁদ কাজী ছিলেন শ্রীকৃষ্ণের মামা কংসের পুনর্জন্ম। প্রথম দিকে এই চাঁদ কাজী শ্রী চৈতন্য মহাপ্রভুর ধর্মচারণের প্রবল বাধা হয়ে দাঁড়ান। তবে শ্রী চৈতন্য মহাপ্রভু তার দয়ালুতা এবং আধ্যাত্মিক শক্তি দিয়ে চাঁদ কাজীর মন গভীর পরিবর্তন আনেন। চাঁদ কাজী পরবর্তীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি তার পূর্ণ শ্রদ্ধা এবং সম্মান প্রকাশ করেন এবং তিনি মায়াপুরে চৈতন্য মহাপ্রভুর ধর্মীয় কার্যকর্মের প্রতি তার সমর্থন দেন। এটি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়। এরপর আমরা চলে গেছিলাম মায়াপুরেই জগন্নাথ মন্দির হিসেবে প্রসিদ্ধ এই মন্দিরটিতে। এই জগন্নাথ মন্দিরের কিছু দৃশ্য আপনাদেরকে ক্যামেরা বন্দি করে তুলে ধরলাম। সো আমরা মায়াপুরের যে ইস্কনের বাইরের যে আমাদের ট্যুরটা ছিল, ওটা টোটো করে আমরা সেরে ফেললাম। এটা ওই অলমোস্ট 2 ঘন্টার মতো একটা ট্যুর ছিল। বিভিন্ন সব মন্দির, চৈতন্য মহাপ্রভুরই রিলেটেড সব মন্দির এখানে, সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো আমাদেরকে।
আমাদের টোটাল নিল হচ্ছে টোটোওয়ালা 450 টাকা। ওদের চারটা যেটা আমাদেরকে দেখালো ওটা 400 টাকার লেখা আছে, বাট 450 500 এরকম চায়। আপনারা একটু জাস্ট নেগোশিয়েট করে ওটা আমরা 450 টাকায় ঘুরলাম, ভালো লাগবে, আপনারাও ঘুরতে পারেন। তো এখন বাজে অলমোস্ট 1টা বেজে গেছে। তো আমরা একটু ঘরে গিয়ে ফ্রেশ হয়ে 1টা থেকে লাঞ্চ দেবে, লাঞ্চ টাঞ্চ করে তারপর বাকি দিনটা কি করি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা ফিরে এলাম, এখন বাজে দুপুর 4টে। তো আমাদেরকে প্রথমে সকালবেলা বলা হয়েছিল যে সকাল 12টা থেকে আর দুপুর 4টে থেকে ভেতরে ঢুকতে দেওয়া হয়, 50 টাকা করে টিকিট নেয়। বাট এখন এসে বলছে আজকের জন্য বন্ধ আছে, আজকে কাউকে ঢুকতে দেওয়া হবে না। তো ব্যাড লাক আমাদের, আজকে বড় মন্দিরে আমরা ঢুকতে পারছি না, নতুন যে মন্দিরটা তৈরি হচ্ছে। তো আপনাদের সাথেও দেখাতে পারবো না। আমার সেটাই মনে হয়, সকালবেলা আমি যেটা বলেছিলাম যে এখানে ডোনেশন ছাড়া ঢুকতে পাওয়াটা ইজ কোয়াইট টাফ। বাট স্টিল শোনা গেছিলো এখানে সকালবেলা টোটোওয়ালাদের কাছে, এখানকার ভক্তদের কাছে যে 4টে থেকে ঢুকতে দেবে 50 টাকার টিকিট নিয়ে, বাট সেটা পারলাম না। তো ঠিক আছে, এখন আমরা সমাধিস্থলে যাচ্ছি প্রভুপাদের। তো সেখানটা যাই, সেখানে আশা করি ভেতরে কিছু ভিডিওস অ্যালাউ করবে না। তো বাইরে থেকে যতটা দেখাবার আপনাদেরকে দেখাচ্ছি। হরে কৃষ্ণ। এই হচ্ছে সেই গেট যেখান দিয়ে স্থানীয় এবং আশেপাশের ভক্তরা এই ইস্কন চত্বরে প্রবেশ করেন। আমরা এখন এসে পৌঁছেছি প্রভুপাদ প্রভুর পুষ্প সমাধির স্থানে। এই জায়গাতেই তার সমাধি দেওয়া হয়েছিল, যেটিকে একটি পুষ্প রূপে ফুলের আকার আছে উপরে, এই যে মনুমেন্টটা করা হয়েছে। তো আমরা সেই জায়গায় এখন এসে পৌঁছেছি। এখানে খুবই সুন্দর, খুবই ভিড় আছে, আজকে সানডে বলেও একটু বেশি ভিড়। পেছনে ফোয়ারা টোয়ারা সবকিছু চলছে, আর এই হচ্ছে সমাধির স্থান। আমরা ওপরে যে যাব, যদি আপনাদের দেখাতে পারি অবশ্যই এই ভিডিওতে দেখাবো, দেখতে থাকুন। শ্রীল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপদ ছিলেন ইস্কনের প্রতিষ্ঠাতা। তার জন্ম 1896 সালে কলকাতায় অন্নদাময়ী দেবী ও গৌরমোহন দের ঘরে। তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন ও গৌড়ীয় বৈষ্ণব আচার অনুসরণ করেন এবং বৈষ্ণব ধর্মের প্রচারে জীবন উৎসর্গ করেন। প্রভুপাদ 1965 সালে ভারত থেকে আমেরিকা যান এবং সেখানে কৃষ্ণ ভাবামৃত প্রচার শুরু করেন। তিনি ইংরেজি ভাষায় শাস্ত্রগুলির অনুবাদ করেন, বিশেষ করে শ্রীমদ্ ভগবদ গীতা এবং ভাগবত পুরাণ, যা বিশ্বব্যাপী আধ্যাত্মিকতা ও কৃষ্ণ চেতনার প্রচারে সহায়ক হয়। প্রভুপাদের অনুপ্রেরণায় ইস্কন প্রতিষ্ঠিত হয় এবং তিনি পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তি এবং নাম সংকীর্তনের আন্দোলন বিস্তার করেন। তার জীবন ছিল উদাহরণস্বরূপ নিষ্ঠা, সাধনা এবং আদম্য সংকল্পের। 1977 সালে তিনি পরলোক গমন করেন, তবে তার শিক্ষার মাধ্যমে কোটি কোটি মানুষ আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছেন। আমরা ছিলাম ওই উল্টো দিকে, ঝর্ণার দিকে। আমরা এখন মূল প্রবেশদ্বারের দিকে এসেছি সমাধিস্থলে। তো সমাধিস্থলে ঢুকতে গেলে আবার আমাদেরকে জুতো এবং মোবাইল ফোন সবকিছু জমা দিয়ে ঢুকতে হবে। তো আমরা এখন জমা দিতে ঢুকছি। তো ভেতরের সবকিছু আপনাদেরকে তুলে দেখাতে পারবো না, তাও বাইরে থেকে যতটা পেরেছি আপনাদেরকে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা উপকৃত হলেন এই তথ্যগুলি জেনে। দেখতে থাকুন। তো আমরা প্রভুর সমাধি থেকে ঘুরে এলাম। ভেতরটা খুবই সুন্দর, মানে আপনারা যেই আসবেন অবশ্যই ভেতরে যাবেন। ভেতরে খালি ওপরে একটু মিউজিয়ামের মতো আছে, সেটিতে যাওয়ার জন্য 15 টাকা করে পার হেড টিকিটের ব্যবস্থা আছে। তারপর আপনি ওপরে যেতে পারবেন সুন্দর
প্রভুপাদজির একটি স্ট্যাচুও আছে, সেটিও অসাধারণ। আপনাদের ভেতরে গেলে মনে খুবই শান্তি পাবেন। তো এটা রেকমেন্ডেড যারা যারা ইস্কন মায়াপুরে আসবেন। তো আমরা এখন এসে পৌঁছেছি ইস্কনের মায়াপুরের ভেতরেই ডিজিটাল থিয়েটার আছে, যেটাকে এনারা বলছে স্টেপস টু ইটারনিটি শো দেখানো হয়। 8 ঘন্টার একটি শো দেখানো হয় বাংলা, এখানে লোকালি এরা তারামণ্ডল বলে থাকে। 40 টাকা করে টিকিট আছে। তো আমরা এখন ভেতরে যাওয়ার চেষ্টা করব। এই হচ্ছে এর ভেতরেই শোটা দেখানো হয়, স্টেপস টু ইটারনিটির যে শো আছে। তো আমরা যাই ভেতরে, আমরা শোটা উপভোগ করি। তো আমরা দেখে এলাম ডিজিটাল থিয়েটার শো, যেটা হচ্ছে 9 স্টেপস টু ইটারনিটি। এই যে শোটা হলো, এই শোতে নবদ্বীপ যে ধাম, 9 দ্বীপ দিয়ে যেই এই নবদ্বীপ ধাম তৈরি, সেই 9টা দ্বীপ সম্পর্কে বলল। মহাপ্রভু চৈতন্যর জন্ম, তার ইতিহাস সবকিছু নিয়েই বলল। লাস্টে এখানে ইস্কন কিভাবে স্থাপিত হয়, এখানে দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্তরা এখানে এসে স্থায়ী স্থান পেয়েছে, তারা এখানে তাদের ধর্ম উপচারণ করে। সবকিছু নিয়েই এই একটি 20-25 মিনিটের শো। তো আপনারা যদি এই ইস্কন মায়াপুরে আসেন, এই শোটি অবশ্যই দেখবেন, এটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। শ্রীল প্রভুপাদের সমাধিস্থলের পাশেই ছিল অজস্র দোকান বাজার। এই দোকান বাজারগুলি ইস্কন চত্বরের ভেতরেই, যেখানে আপনারা বিভিন্ন ধরনের পুজোর সামগ্রী, কাঁসা পেতলের বাসন থেকে শুরু করে নানান দেবদেবীর মূর্তিও পাবেন, এবং পাবেন প্রচুর জামা কাপড়ও। তো জানি না কত কি শুনতে পাচ্ছেন। এখানে যারা আমাদের বিদেশিরা এসে এখানে ধর্ম গ্রহণ করেছেন এবং ইস্কনের তারা সদস্য, তারা এখানে কীর্তন শুরু করেছেন। সেই কীর্তনের কিছু ঝলক আপনাদেরকে দেখাচ্ছি, খুব ভালো লাগবে। গুড মর্নিং গাইস, আজকে আমাদের মায়াপুরে লাস্ট ডে ছিল ইস্কনে। 2 দিন আমরা এখানে ছিলাম, খুব ভালোভাবে কেটেছে সময়টা আমাদের, আমরা ভালোভাবে সময় কাটিয়েছি। মনে খুব শান্তি এবং খুব স্পিরিচুয়াল এ নিয়ে আমরা আজকে ফিরছি। আশা করি আপনারা আমাদের ব্লগটা পুরো দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। মায়াপুরের যাত্রা শেষ হলো, তবে পথ চলা অব্যাহত। শ্রী চৈতন্যের আশীর্বাদে হৃদয় হবে পূর্ণ শান্তিতে। মায়াপুরে যেখানে হৃদয় নিঃশব্দে গান গায়, শ্রীকৃষ্ণের নামের সুরে আত্মা পরিশুদ্ধ হয়ে যায়। নদীর কূলে, মন্দিরে প্রতিটি প্রার্থনা যেন এক নতুন জীবন। ভগবান শ্রী চৈতন্যর দয়া দিয়ে জীবনে পেতে চাই সঠিক দিশা। এই ভ্রমণ শেষ, কিন্তু যে শান্তি পেলাম তা চিরকাল থাকবে। মায়াপুরের হৃদয়ে এক অমল দ্যুতি সবসময় জ্বলতে থাকবে। এটাই তো সত্য, যে পথ চলা কখনো থামে না। শ্রী চৈতন্যর আশীর্বাদে জীবন চলতে থাকে অনন্তকাল। আশা করি আপনাদের এই মায়াপুর সিরিজের ব্লগগুলি ভালো লাগলো। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগ নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।